আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি এখন নবম শ্রেণীর বায়োলজি ক্লাস নেব। তো আমরা ষষ্ঠ অধ্যায় করছিলাম, তাই না? হ্যাঁ, বায়োলজির ষষ্ঠ অধ্যায় করছিলাম, জীবে পরিবহন। আমরা গত ক্লাসে হার্ট সম্বন্ধে পড়েছিলাম, হার্টের গঠন পড়েছিলাম, হার্টের কাজ পড়েছিলাম, তারপরে হার্টে কীভাবে রক্ত সঞ্চালন হয় সেই পদ্ধতিটা পড়েছিলাম। তো আজ আমরা বাকি যে অংশগুলো থাকবে সেই অংশগুলো দেখবো। দেখো, আমি অলরেডি লিখেছি ব্লাড ভেসেল, অর্থাৎ রক্ত কীভাবে পরিবাহিত হয় সেই পরিবাহের পদ্ধতিগুলো, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, লিউকেমিয়া, রিউমেটিক ফিভার, তার মধ্যে হার্ট ডিজিজও আছে। আচ্ছা, আমরা গতদিন শিরা ধমনী অর্থাৎ তোমার হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনের জন্য যে মেইন জিনিসটা দরকার হয় ধমনী শিরা, এই দুটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে হবে, কারণ খুবই ইম্পর্ট্যান্ট। এবং যেহেতু তোমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় শিরা ধমনী নিয়ে বেশি কোশ্চেন হয় এবং থাকে দুটো কোশ্চেন। তো আমরা দেখবো যে ব্লাড ভেসেলকে কয়ভাবে ভাগ করা হয়েছে। ব্লাড ভেসেল ব্লাড ভেসেলকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ধমনী অর্থাৎ আর্টারি, ধমনী হচ্ছে ভেইন, শিরা, আর হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারি বা কৈশিজারিকা। ঠিক আছে, তাহলে ব্লাড ভেসেল অর্থাৎ এই যে রক্ত পরিবহন হচ্ছে এটাকে রক্তবাহিকা। ঠিক আছে, ব্লাড ভেসেল মানে রক্তবাহিকা। এই রক্তবাহিকাকে কয় ভাগে ভাগ করা আছে? তিনটা। একটা হচ্ছে ধমনী, শিরা এবং কৈশিজারিকা। আর ধমনীকে ইংলিশ নেম বলা আর্টারি, আর শিরা হচ্ছে ভেইন, আর ক্যাপিলারি হচ্ছে কৈশিজারিকা। ধমনী কি? ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে এর মানে এর প্রসেসটা কি, অর্থাৎ কোথা থেকে কোথার দিকে যাচ্ছে সেটা জানতে হবে আমাদের। পাম্পিংটা কি, আর ভেইনের পাম্পিংটা কি, ভেইন কিভাবে পাম্পিং করতেছে এটা। আচ্ছা, যেসব রক্তনালিকা হৃৎপিণ্ড থেকে দূরবর্তী স্থানে বহন করে নিয়ে যায় তাদেরকে ধমনী, অর্থাৎ এর তোমার আমি এখানেই পার্থক্যটা করে দেবো, পার্থক্যটা পরে করি, আগে সংজ্ঞাটা দিই না। আর্টারি অর্থাৎ ধমনী হচ্ছে এর বাহিকার মূল কাজ হচ্ছে হৃৎপিণ্ড থেকে সমস্ত দেহে রক্ত পরিবাহিত করবে, আর শিরা হচ্ছে সমস্ত দেহ থেকে হৃৎপিণ্ডে তোমার রক্তটা নিয়ে আসবে। আর ক্যাপিলারি জালিকা অর্থাৎ কৈশিজালিকাটি এই যে ধমনী দেহের দিকে রক্ত পরিবহন করবে, তাই না? যখন দেহের দিকে রক্ত পরিবাহিত করতে যাবে হৃৎপিণ্ড থেকে, তখন ওই দেহের মাসেলসের কাছে যে অনেক ছোট, ক্ষুদ্র ও অত্যন্ত সূক্ষ্ম আকৃতি ধারণ করবে, সেটাই হচ্ছে তোমার ক্যাপিলারি। অর্থাৎ আর্টারি থেকে ক্যাপিলারি সৃষ্টি হচ্ছে, এটা মনে রাখবে। এখন আমি ধমনী এবং শিরার পার্থক্য করব। ধমনী, ফার্স্ট পার্থক্য এর অবস্থান কোথা থেকে, অর্থাৎ তোমাদের বইয়ে 150 পেজ আছে, 150 পেজ একটা পার্থক্যের মতো দেওয়া আছে, উৎপত্তির সমাপ্তি। আমরা ওইভাবে করলে মনে হয় বেটার হয়, তাই না? আচ্ছা, উৎপত্তির সমাপ্তি। উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে দেহ, আর শিরাতে কি হচ্ছে? দেহ থেকে হৃৎপিণ্ড। তাই না? হ্যাঁ। 2 নম্বরে আছে রক্ত প্রবাহের দিক। উৎপত্তি আর সমাপ্তি শেষ। উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড, সমাপ্তি হচ্ছে দেহ। শিরার উৎপত্তি হচ্ছে দেহ, আর সমাপ্তি হচ্ছে হৃৎপিণ্ড। তোমরা কিভাবে লিখবা যে ধমনীর উৎপত্তি হৃৎপিণ্ডে, শিরার উৎপত্তি দেহে, ধমনীর তোমার সমাপ্তি হচ্ছে দেহে, আর শিরার সমাপ্তি হচ্ছে হৃৎপিণ্ডে। যে রক্ত প্রবাহের দিক হচ্ছে হৃৎপিণ্ড থেকে দেহের দিকে ওই একই কথা। তারপর হচ্ছে রক্তের প্রকৃতি কি, এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে।
আর শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। ঠিক আছে, এখন কোন ধমনীটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে? অর্থাৎ একটা ব্যতিক্রম আছে, পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ফুসফুসীয় ধমনী ফুসফুসীয় ধমনী কি করছে? ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। আর শিরাতে হচ্ছে ফুসফুসীয় শিরা। শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, অর্থাৎ একটা ব্যতিক্রম। সমস্ত দেহে হচ্ছে অক্সিজেন পরিবহন করতেছে, কিন্তু শুধুমাত্র ফুসফুসীয় ধমনী করতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করতেছে। আবার সমস্ত দেহে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করতেছে শিরা, কিন্তু ফুসফুসীয় শিরা করতেছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করতেছে। এটা হচ্ছে ব্যতিক্রম। ফুসফুসীয় শিরাকে পালমোনারি শিরা বলা হয়, আর ফুসফুসীয় ধমনীকে পালমোনারি ধমনী বলা হয়। এটার অপোজিট নেম হচ্ছে পালমোনারি। চার নম্বর বৈশিষ্ট্য দেখো, এর প্রাচীর পুরু, ঠিক আছে, স্থিতিস্থাপক, অর্থাৎ ভিতরের নালীপথ প্রাচীর পুরু স্থিতিস্থাপক। কোনটা? ধমনী প্রাচীর পুরু। আমরা গতদিন ছবি এঁকেছিলাম, তাই না? এখন দেখবো আবার ছবি। স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক মানে কি মনে আছে? অর্থাৎ ইলাস্ট্রিসিটি, আমরা ফিজিক্সে পড়েছি, তাই না? অর্থাৎ কোনো রাবারকে যদি তুমি টান দাও একটা নির্দিষ্ট স্ট্রেসে লম্বা হবে, আবার তার পূর্ব অবস্থানে ফিরে যাবে। কিন্তু যদি তুমি অত্যাধিক পরিমাণে টান দাও তাহলে কি হবে? ওটা ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। সেটাই হচ্ছে স্থিতিস্থাপকের মূল জিনিস। এবং শিরা কি? প্রাচীর পাতলা, প্রাচীর পাতলা, স্থিতিস্থাপক নয়। স্থিতিস্থাপক লিখে দিন, স্থিতিস্থাপক নয়। ঠিক আছে, এরপরে আমরা দেখবো, ছবিটা দেখবো। গতদিন আমরা যদিও ছবি দেখেছিলাম, হার্টের চিত্র দেখার জন্য আমাদের বেশ টাইম লেগেছিল, যার কারণে আমরা এটা ডিটেলস করতে পারিনি। এখন তো করবো। ছবিটা কেমন হবে? এই লুমেনটা হবে ছোট, তাই তো? আর এটা যদি হয়, এই লুমেনটা হবে বড়, তাই তো? লুমেনটা বড় হবে। এটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, টিউনিকা এক্সটার্না বাইরের অংশটা। তারপর হচ্ছে টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। আর এই মাঝখানে যে ফাঁকা অংশটা, এটা হচ্ছে নালীপথ। শিরার অনেক বড় নালীপথ এবং ধমনীর ছোট ক্ষুদ্র নালীপথ। মোটামুটি এই পার্থক্যগুলো মনে রাখলে আমাদের শিরার ধমনী কমপ্লিট। একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে শিরাতে কপাটিকা থাকে আর ধমনীতে কোনো কপাটিকা থাকে না। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে কপাটিকা থাকে না, টিকা থাকে না। কপাটিকা, ঠিক আছে? মোটামুটি শিরা ধমনী হয়ে গেল। এরপর হচ্ছে ব্লাড প্রেশার আসে। এটা মুছে দিলাম, একটা স্ক্রিনশট দাও এবং এগুলো ডিটেলসে লিখতে হবে। আমি খুব সংক্ষেপে তোমাদের বুঝিয়েছি, খুব ডিটেলসে লিখবো।
ব্লাড প্রেশার। সেকেন্ড আসতেছে ব্লাড প্রেশার। আমরা কতদিন সিস্টল আর ডায়াস্টল করছিলাম, তাই না? সিস্টল মানে সংকোচন, হৃৎপিণ্ডের সংকোচন, তাই না? ডায়াস্টল মানে প্রসারণ। প্রসারণ। সিস্টল মানে সংকোচন আর ডায়াস্টল মানে প্রসারণ। অর্থাৎ সিস্টল হচ্ছে নিলয়ের সংকোচন, ঠিক আছে, আর নিলয়ের প্রসারণটা হচ্ছে ডায়াস্টল। নিলয়ের উপর ডিপেন্ড করে কিন্তু সিস্টল আর ডায়াস্টলটা তোমাদের কমপ্লিট করা হয়, অর্থাৎ ভাগ করা হয়। সিস্টলটা হচ্ছে নিলয়ের সংকোচন আর ডায়াস্টলটা হচ্ছে নিলয়ের প্রসারণ। তো এই সিস্টল আর ডায়াস্টল উভয়টা যখন একসাথে সম্পন্ন হয়, অর্থাৎ পুরোটা একসাথে সম্পন্ন হবে, একটা সিস্টল আর একটা ডায়াস্টল মিলে হচ্ছে হার্ট হৃদয় স্পন্দন। এখন এই হৃদয় স্পন্দনের একটা লিমিট আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমে এতবার বিট দিবে। অর্থাৎ চিকিৎসকের মতে কি একটা আদর্শ মানুষের রক্তচাপ থাকে 120 থেকে 80 মিলিমিটার মিটার পার চাপ, ঠিক আছে। এখন এই যে সিস্টলটা মানুষের রক্ত মানে রক্ত প্রবাহের সময় রক্ত মানে ধমনীর গাত্রে যে চাপ সৃষ্টি করে তাকে রক্তচাপ বলে। তাহলে রক্তচাপটা কি? রক্তচাপ হচ্ছে রক্ত প্রবাহের সময় ধমনী গাত্রে রক্ত প্রবাহের সময় ধমনী গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বা প্রেশার বলে, ঠিক আছে, ব্লাড প্রেশার বলে। এখন এই ব্লাড প্রেশার কত হতে পারে? 120 থেকে 180 মিলিমিটার পারদচাপের মধ্যে থাকতে পারে। এখন রক্তচাপকে তোমার একটা আদর্শ হৃৎপিণ্ডের দুইটি বিটের মাঝামাঝি যে রক্তনালীকে সৃষ্টি করে, দু ধরনের পার্থক্য থাকে। একটা সুস্থ ব্যক্তির কবজিতে যদি তুমি হাত রাখো বা হৃদয়স্পন্দন দেখতে চাও, হৃদয়স্পন্দন প্রতি মিনিটে 80 থেকে 100 বার হতে হবে। হৃদয়স্পন্দন প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিট প্রতি মিনিট লিখে আমরা প্রতি মিনিটে, অর্থাৎ পার মিনিটে 60 থেকে 100 বার বিট দিবে। 60 থেকে 100 বার বিট দিবে, ঠিক আছে। এখন এই 60 থেকে 100 বার এর থেকে যদি বেশি বিট দেয় তাহলে ধরতে হবে যে তার ব্লাড প্রেশার বেশি, আর যদি 60 থেকে কম বিট দেয় তাহলে মনে করতে তার ব্লাড প্রেশারটা কম, লো সেটা, এবং নর্মালি ধরা হবে। এখন অর্থাৎ তার হৃৎপিণ্ডের কোনো প্রবলেম থাকতে পারে। এখন ব্লাড প্রেশারটা কি 120/80, 120-এর উপরে যদি থাকে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে, অর্থাৎ উপরেটা সিস্টল, যেহেতু আমরা প্রথমে লিখেছি, সেটা প্রথমে হচ্ছে সিস্টল আর পরেরটা হচ্ছে ডায়াস্টল। সিস্টলে হচ্ছে যদি তোমার উপরেটা 120-এর বেশি হয়, অর্থাৎ সিস্টলিক চাপটা যদি 120-এর বেশি থাকে তাহলে ধরে নিতে পারে সেটা হাই ব্লাড প্রেশার, আর যদি সিস্টলিকটা কম থাকে তাহলে লো ব্লাড প্রেশার। নিচেরটা অর্থাৎ ডায়াস্টল প্রসারণটা, ঠিক আছে, ডায়াস্টলটা যদি বেশি থাকে তাহলে হচ্ছে হাই ব্লাড প্রেশার এবং কম থাকে, অর্থাৎ দুটো একটার সাথে আরেকটা কন্ট্যাক্ট আছে। এবার দেখো রক্তচাপের ঝুঁকি, এখান থেকে তোমাদের পড়তে হবে উচ্চ রক্তচাপের ঝুঁকির কারণ, উচ্চ রক্তচাপের লক্ষণ কি কি পড়তে হবে সেটা দেখো। উচ্চ রক্তচাপের কারণ, উচ্চ রক্তচাপের লক্ষণ, উচ্চ রক্তচাপের প্রতিকার, ঠিক আছে, এই জিনিসগুলো করতে হবে, তাই তো। এরপরে প্রতিরোধটাও করতে হবে, উচ্চ রক্তচাপ নির্ণয় করতে হবে কীভাবে সেটা আমরা একটু আগে বললাম। এরপর আসতেছে যে অংশটা সেটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। হাই ব্লাড প্রেশারটা কিন্তু কারণটা কি সেটা তো আমরা খুব ভালো করে জানছি। যদি পিতা মাতা অর্থাৎ
পূর্ব জেনারেশনে যদি হাই ব্লাড প্রেশার থাকে তো নেক্সট জেনারেশনে হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে অতিরিক্ত খাদ্যাভ্যাসের একটা ব্যাপার আছে, যেমন কোলেস্ট্রলযুক্ত যদি খাবার বেশি খাওয়া হয়, তারপরে হচ্ছে চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া হয়, তারপরে ব্যায়াম না করা হয়, অতিরিক্ত ঘুম, তারপরে অতিরিক্ত টেনশন, এগুলো থাকলে ব্লাড প্রেশার হতে পারে। লক্ষণ কি? লক্ষণ হচ্ছে মাথার পিছনে ব্যথা করবে, তারপরে বিভিন্ন রকম হার্টে সমস্যা থাকতে পারে, এরকম পত্রিকা তোমরা জাস্ট একটা রিডিং করলে মোটামুটি পারবে। এটা খুব ইজি জিনিস। আজকে টপিক্সের মূল ফাংশন ছিল ধমনীয় শিরার পার্থক্যটা, ঠিক আছে? আর যেগুলো আছে এগুলো তোমরা খুব ইজিলি মানে নিজের মতো করে গল্প যেভাবে পড়ো আর কি, সেভাবে পড়লেই মোটামুটি পারবে। কিন্তু এটা ইম্পর্টেন্ট না বললে ভুল হবে, এখান থেকেই কিন্তু কোশ্চেন আসে। কারণ এখান থেকে তোমাদের যে কোনো একটা লক্ষণ দেওয়া থাকবে, যেমন হাই ব্লাড প্রেশারের লক্ষণ দেওয়া থাকলো, বা কোলেস্টেরল যে রোগীগুলো সেই রোগীগুলোর লক্ষণ দেওয়া থাকলো, বা লিউকোমিয়া, তারপরে রিউমেটিক ফিভার, এইগুলো যে লক্ষণগুলো দেওয়া থাকবে তার উপর ডিটেলস করে তোমাদের সৃজনশীলটা কমপ্লিট করতে হবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? ভি আর এরপর আমরা কোলেস্টেরল করতেছি। কোলেস্টেরল 3 ধরনের, ঠিক আছে? কোলেস্টেরল 3 ধরনের। কোলেস্টেরল কি? হাইড্রোকার্বনের কোলেস্টেরল, হাইড্রোকার্বন, তাই তো? হাইড্রোকার্বন আমরা জানি যে কার্বন থেকে যে হাইড্রোকার্বন, আমরা কেমিস্ট্রিতে পড়ছি হাইড্রোকার্বনটা কি, আমরা বায়োলজিতে আলোচনা না করলেই হলো। আচ্ছা, হাইড্রোকার্বন থেকে তৈরি হচ্ছে, এটা হচ্ছে 3টা, একটা লো ডিএল, আচ্ছা নিচে লিখে তাহলে সুবিধা হয়। এ হচ্ছে এলডিএল, বি হচ্ছে এইচডিএল, আর সি হচ্ছে ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। এলডিএল হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, আর ট্রাইগ্লিসারাইড তো ট্রাইগ্লিসারাইড। এখন লো ডেনসিটি লিপোপ্রোটিন এটা হচ্ছে 70%, 7% থাকতে হবে আমাদের দেহে। এটা যদি বেড়ে যায়, ঠিক আছে, এটা কিন্তু খারাপ কোলেস্টেরল, এটা খারাপ, ব্যাড। এটা যদি বডিতে বেশি থাকে তাহলে আমাদের জন্য খুবই অপকারী, অর্থাৎ উপকারী নয়। বা লো হাই ডেনসিটি, এটা ব্যক্তি বিশেষে পার্থক্য থাকতে পারে, হ্যাবিটে পার্থক্য থাকতে পারে, এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করতে থাকতে পারে। হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটা শরীরের জন্য খুবই উপকারী, ঠিক আছে? এটা হচ্ছে গুড, শরীরের জন্য উপকারী, বেশি থাকলে কোনো সমস্যা নেই। আর ট্রাইগ্লিসারাইড হচ্ছে চর্বি হিসেবে প্লাজমা অবস্থান করে, ঠিক আছে? এটা একটা নির্দিষ্ট লেভেলে থাকে, একটা কার্বোহাইড্রেট জাতীয় জিনিস। এরপরে দেখো, কোলেস্টেরলের যদি বেশি মাত্রায় হয় তাহলে কি হবে? করোনারি হৃদরোগ হতে পারে। যে কোলেস্টেরল পরে হচ্ছে করোনারি আছে, লিউকোমিয়া আছে, কোলেস্টেরলের মধ্যেই করোনারিটা থাকে। করোনারি আমাদের হার্টের মধ্যে যদি যে শিরা উপশিরা বা ভেইনগুলো আমরা দেখছিলাম এরকম ছিল, তাই না? এরকম এর মধ্যে যদি এই যে কোলেস্টেরলটা বেড়ে যায়, ঠিক আছে, এই কোলেস্টেরলটা বেড়ে গিয়ে কি হবে? এটা ব্লক হয়ে যায়, ব্লকেজ যেটাকে বলে, ঠিক আছে? ব্লক বলে যে তোমার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়েছে, এতটা 2টা ব্লক, 3টা ব্লক, 4টা ব্লক, এরকম ব্লক ধরা পড়ছে। এখন বলার হয় যে রিং করানো হয়েছে বা বাইপাস করানো হয়েছে। কি বাইপাস মানে কি? এটাকে এই যে কোলেস্টেরলটা এটা পরিষ্কার করে দাও, ঠিক আছে, এই নালীটাকে পরিষ্কার করে দেওয়া। আর যদি বলা হয় রিং করানো হয়েছে, রিংটা কি আমরা খুব সহজে বুঝি, যেটা রিংটা হচ্ছে এই কোলেস্টেরলটা পরিষ্কার করার পরে এখানে একটা রিং এর মতো দেওয়া হয়। রিং এর মতো মানে আমাদের যে হাতের রিং, ফিঙ্গার রিং করি সেই ফিঙ্গার রিং না, কিন্তু এটা এক ধরনের বেলুনের মতো একটা অংশ, যেটা একদিকে ফ্লো হয়, ঠিক আছে? আমি গতদিন তোমাদের বলেছিলাম যে ফিল্টার টাইপের, একদিকে ফ্লো হবে, বিপরীত দিকে যাবে না। ঠিক এই রিংটাও এরকম একদিকে ফ্লো হয়, একটা বেলুন সদৃশ ফুলে যাবে। যখন রক্তের প্রবাহ পড়বে তখনও একদিকে ওই বেলুনটা খুলে যাবে এবং রক্তের প্রবাহটা যাবে, কিন্তু বিপরীত দিকে আর ট্রান্সফার হবে না, সেটা একটু মনে রাখতে হবে। এরপর মোটামুটি কোলেস্টেরল গেল। আর তোমার হার্টের যে রোগগুলো, অ্যাঞ্জিনা আমরা পড়লাম, অ্যাঞ্জিনা, তারপরে করোনারি, লিউকোমিয়া হচ্ছে রক্তে যদি তোমার হোয়াইট ব্লাড সেল বেড়ে যায়, ঠিক আছে, ডাব্লিউবিসি কমে যাবে, হোয়াইট ব্লাড সেলটা বেড়ে যাবে, তখন হচ্ছে লিউকোমিয়া হবে। এটাই হচ্ছে মূল ফাংশন। টাইমটা একটু দেখি। আচ্ছা, লিউকোমিয়া
লিউকোমিয়াতে হচ্ছে অর্থাৎ ভ্রূণ অবস্থায় যকৃত বিলয়ে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। শিশু জন্মের পর থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন শুরু হয় লাল অস্থিমজ্জাতে, তো আমরা জানি। কিন্তু এগুলো যদি এই লোহিত রক্তকণিকা উৎপন্ন কম হয়ে যায়, ঠিক আছে, শ্বেতকণিকা বেড়ে যায়, লোহিত কণিকা কম আর বিসি কম আর ডাব্লিউবিসি বেশি বেশি, তখনই হচ্ছে লিউকোমিয়া ধরা পড়ে, ঠিক আছে। অর্থাৎ শরীরে আরবিসি কমে যাবে, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে। আরবিসি কমা মানে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া, অর্থাৎ অক্সিজেনের সরবরাহ কমে যাওয়া, সেটাই হচ্ছে তোমার লিউকোমিয়া। এরপর হচ্ছে রিউমেটিক ফিভার। নিউমেটিক ফিভার, রিউমেটিক ফিভারটা কি দেখো, রিউমেটিক হচ্ছে বাত রোগ যেটাকে বলা হয়। এটা এক ধরনের তোমার কি ব্যাকটেরিয়া জনিত রোগ, ব্যাকটেরিয়া জনিত রোগ। আর এর জীবাণুটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। কক্কাস যেখানে, এখানে নিচে দাগ হবে, কক্কাস যেখানেই থাকবে অর্থাৎ কক্কাস, তার মানে ব্যাকটেরিয়া। কক্কাস থাকলেই সেটা ব্যাকটেরিয়া জনিত রোগ। রিউমেটিক ফিভার হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা হচ্ছে তোমার শ্বাসনালী প্রদাহ সৃষ্টি করে, ফুসকুড়ি সৃষ্টি করে, আর টনসিলের প্রদাহ করে, মধ্যকর্ণের একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে এবং বাত রোগ দেখা যায়। সাধারণত শিশুর জন্মের পর থেকে এটা দেখা যায় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অ্যাটাক হতে থাকে। একটা সময় দেখা যাচ্ছে হৃৎপিণ্ডকে অ্যাটাক করে, যার কারণে আমাদের এই অধ্যায়ে এটা দেওয়া হয়েছে। এখন আমরা একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে হার্টের যে রোগগুলো, অ্যাঞ্জিনা, হার্ট অ্যাটাক, একটু আগে আমরা পড়ছিলাম, যেটা হার্ট অ্যাটাক প্রতিকারটা পড়লাম, তাই না? কিন্তু কিভাবে হচ্ছে সেটা দেখছি না। হার্ট অ্যাটাক মানে আমি একটু আগে যে বলছিলাম কোলেস্টেরল, আসলে মূল ফাংশন হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল বেড়ে গেলে বা কমে গেলে খুবই সমস্যা আমাদের বডিতে, অর্থাৎ কোলেস্টেরল একটা বিশেষ ভূমিকা পালন করতেছে হিউম্যান বডিতে। এখন এই কোলেস্টেরল যদি বেড়ে যায় তাহলে কি, আচ্ছা খারাপটা যদি বেড়ে যায় অর্থাৎ এলডিএলটা যদি বেড়ে যায়, তাহলে এই যে ধমনী গাত্রটা বা শিরা গাত্র, এর মধ্যে এরকম কোলেস্টেরলের স্তূপ তৈরি হবে, ঠিক আছে, আস্তে আস্তে। যেমন আমাদের বাসা বাড়িতে যখন কোনো নালা বা ড্রেন থাকে, সেটা কি হয়, ময়লা আবর্জনা স্তূপ হয়ে যায় না, ঠিক কোলেস্টেরল তাই স্তূপ হয়ে যাবে, এটা ব্লক হয়ে যাবে। তখন এই যে রক্তের যে ফ্লোটা, এটা আর অন্য পাশে যেতে পারে না, যার কারণে আস্তে আস্তে হৃৎপিণ্ডে ব্যথা শুরু হয় এবং ক্রমশ ওইটা যখন আস্তে আস্তে যতবার ফ্লো হতে থাকে যেতে পারে না যেতে পারে, এখানে একটা ব্লক তৈরি হয় এবং সেই ব্লকের ফলে হার্ট অ্যাটাক হয়। আর আমরা তো প্রতিকারটা পড়লাম যে এটাকে অ্যাঞ্জিনাও বলা হয়। প্রতিকারটা বললাম যে রিং করানো অথবা বাইপাস পদ্ধতি। এই অধ্যায় দেখো আরো সামনে কিছু অংশ থেকে যাচ্ছে যেগুলো আমরা পড়িনি, ওগুলো আমরা পরে করে নিব। যেমন লেন্টিসেল আছে, উদ্ভিদের শ্বসন আছে, খনিজ লবণ পরিশোষণ, অভিস্রবণ, তারপরে তোমার ইনহিবিশন আছে, ব্যাপন আছে, তোমরা পারো, খুব কমন জিনিস। তারপরেও আমি দরকার আরেকবার এটা নিয়ে টপিক আলোচনা করবো। দেখো ইনহিবিশন আছে, ব্যাপন আছে, অভিস্রবণ আছে, পানি পরিশোষণ, খনিজ লবণ পরিশোষণ আছে, তারপরে আছে তোমার পরিশোধন অর্থাৎ লেন্টিকুলার পরিশোধন, কিউটিকুলার পরিশোধন, তারপরে পত্ররন্ধ্র পরিশোধন, যেগুলো তাপমাত্রা ইত্যাদি হবে, খুবই নর্মাল জিনিস। তারপর আমি একটা ক্লাস নিব এটার পর। আমি নেক্সট ক্লাসে তোমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে দেখো অনুশীলনীতে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, রচনামূলক কিছু প্রশ্ন আছে, অবশ্যই পড়বে। এখানে 158 পেজে দুটা সৃজনশীল আছে, একটা বৈষম্য বিদ্যাপদ্মা, এটার প্রথম পার্টের উপর ডিপেন্ড করা হচ্ছে, আর দ্বিতীয়টা যেটা দেখো 159 পেজে রক্ত কি, শ্বেতকণিকা কিভাবে দেহের রক্ত রক্ষা করে বুঝিয়ে বলো, অর্থাৎ দেহের ফাইটার যেটা, তাই না। তারপরে হচ্ছে হাসান সাহেবের সমস্যাগুলো ব্যাখ্যা করে, এখানে যে ব্যাখ্যাগুলো বলা হয়েছে, অর্থাৎ কি বলা হয়েছে এখানে, হাসান সাহেবের বয়স 50 বছর, তিনি একটি আর্থিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করেন, কিছুদিন যাবত তিনি মাথা ব্যথা, বুক ধরপড়, অস্থিরতা অনুভব করছেন, অর্থাৎ হার্টের প্রবলেম, তাই। আচ্ছা, অন্যদিকে তার 7 বছর বয়সী মেয়ের মনের গিটে ব্যথা, খুলে যাওয়া গিটে ব্যথা, তার মানে কি এটা রিউমেটিক ফিভার, যেটা অর্থাৎ দুটা রোগের কথা বলা হয়েছে, একটা হচ্ছে হার্ট অ্যাটাক, ওটা হচ্ছে রিউমেটিক ফিভার। তার দুজনের ডাক্তারের কাছে কিছু পরীক্ষা নিরীক্ষা করা যায়, অর্থাৎ ব্লাড প্রেশারের উপর, ঠিক আছে, হাই ব্লাড প্রেশারের উপর একটা রোগ, আর হচ্ছে রিউমেটিক ফিভারের উপর একটা রোগ, দুইটা রোগ একসাথে দেওয়া আছে। হাসান সাহেবের সমস্যাগুলো ব্যাখ্যা করো, এইটা সমস্যাগুলো ব্যাখ্যা করতে হবে আর অধিপক্ষের সমস্যাগুলো দিতে হবে। আচ্ছা, আমরা রোগগুলো কীভাবে পড়বো সেটা আমরা একটু আলোচনা করি। রোগের প্রথমে কারণ জানবো,
কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ। ঠিক আছে, এই চারটা জিনিস আমাদের মাস্ট জানতে হবে। কারণ মানে কোন কোন জীবাণু দ্বারা তৈরি হচ্ছে, ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হচ্ছে, ভাইরাস দ্বারা তৈরি হচ্ছে, না কি কারণ তৈরি হচ্ছে সেটা। লক্ষণ, কি কি লক্ষণ হতে পারে, তার কি কি আনুষঙ্গিক প্রকাশ পেতে পারে সেটা। প্রতিকার, কিভাবে প্রতিকার করা যায়, অর্থাৎ সেটা মেডিসিন দ্বারা হতে পারে কি অন্য কোনো পদ্ধতিতে হতে পারে। প্রতিরোধ, অর্থাৎ প্রতিকারের আগে কিন্তু প্রতিরোধ আসতেছে, অর্থাৎ আগে আমাদের কি করতে হবে, রোগটা যাতে না হয় তার জন্য প্রতিরোধের ব্যবস্থা করতে হবে, তাই না? এইটা মোটামুটি আজকে ছোটখাটো একটা ক্লাস হলো, তো সবাই মোটামুটি বুঝতে পেরেছে মনে হয়। আমি আবার বলছি, এই যে টপিকসগুলো, এই রোগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে পড়তে হবে, কারণ একটার সাথে একটা লক্ষণ প্রতিকারের সাথে আরেকটা লক্ষণ প্রতিকার প্রতিরোধ মিলে যাবে, এই জন্য একটু ডিটেলস করতে হবে। আমরা নেক্সট সপ্তম অধ্যায়ে পড়বো গ্যাসীয় বিনিময়, অর্থাৎ ফুসফুসের গঠন, ফুসফুসের যে আনুষঙ্গিক জিনিসপত্র আছে সেটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য বেশ ডিফিকাল্ট, ঠিক হার্টের মতো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।